একবার ভাবুন তো, একটা সাধারণ বাড়ি বানাতে সাধারণত কতদিন সময় লাগে? 6 মাস, 1 বছর। কিন্তু যদি বলি আজ তো একটা বাড়ির কাঠামো তৈরি হয়ে যাচ্ছে মাত্র 12 ঘন্টায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 12 ঘন্টায়। একটি ছোট উদ্ভাবন কিভাবে পুরো কনস্ট্রাকশন ব্যবস্থাকে রাতারাতি বদলে দিতে পারে, আজকের এই বিশ্লেষণে আমরা সেটাই দেখব। আমরা জানব কিভাবে রোবোটিক কনস্ট্রাকশন প্রযুক্তি একটা নতুন বিপ্লবের সূচনা করেছে। এখন আপনাদের মনে হতে পারে মাত্র 12 ঘন্টায় একটা বাড়ি, এটা কি আদৌ সম্ভব? অবিশ্বাস্য মনে হলেও আফ্রিকার বুকে এটা কিন্তু এখন প্রতিদিনের বাস্তবতা। কোনো ইট, বালু বা সিমেন্টের দীর্ঘমেয়াদী কাজ নেই। বিশাল একটা রোবট একেবারে নিখুঁতভাবে বাড়ির দেয়াল বুনে যাচ্ছে। কল্পকাহিনী মনে হলেও এটাই এখন সত্যি। চলুন ধাপে ধাপে দেখি এই চমৎকার প্রযুক্তিটা আসলে কিভাবে কাজ করে। তবে সমাধানের দিকে যাওয়ার আগে আমাদের মূল সমস্যাটা বুঝতে হবে। চলুন আফ্রিকায় ধীরে ধীরে ঘনীভূত হওয়া আবাসন সংকটের গল্পটা দিয়ে শুরু করা যাক। 1,70,00,000, বিশাল একটা সংখ্যা, তাই না? একটু ভালো করে খেয়াল করুন, বর্তমানে শুধু নাইজেরিয়াতেই এতগুলো বাড়ির তীব্র ঘাটতি রয়েছে। এই একটা পরিসংখ্যানে কিন্তু আমাদের বুঝিয়ে দেয় যে সমস্যাটার শেকড় ঠিক কতটা গভীরে। আর এর সমাধানের জন্য সাধারণ কোনো পদক্ষেপ নিলে হবে না, দরকার খুব দ্রুত আর বড় মাপের কোনো উদ্যোগ। এর সাথে আর একটা তথ্য যোগ করি। প্রতিদিন প্রায় 40,000 মানুষ একটু ভালো জীবনের আশায় আফ্রিকার বিভিন্ন শহরে পাড়ি জমাচ্ছে। শহরগুলো এত দ্রুত নতুন বাড়ি কোথায় পাবে? ফলে চারদিকে হু হু করে বাড়ছে বস্তি আর অপরিকল্পিত অনিরাপদ সব বসতি। পুরনো পদ্ধতিতে এত বিশাল মানুষের মাথা গোজা ঠাঁই করাটা এক কথায় অসম্ভব। আর ঠিক এখানেই ত্রাতা হয়ে আসছে প্রযুক্তি। কিন্তু এই 3D প্রিন্টেড বাড়ি জিনিসটা আসলে কি? পুরো বিষয়টা আসলে একটা পাজলের মতো। প্রতিটা অংশ না বুঝলে পুরো ছবিটা বোঝা যায় না। চলুন পাজলটা মেলানো যাক। প্রথম ধাপটা হচ্ছে একটা বিশাল সাইজের রোবোটিক প্রিন্টার বা আর্ম নির্দিষ্ট জায়গায় সেট করা। এরপর একটা বিশেষ ধরনের কংক্রিট মিক্স তৈরি করা হয়, যেটা খুব দ্রুত শুকিয়ে যায়। আর একদম শেষ ধাপে এই রোবোটিক আর্ম স্বয়ংক্রিয়ভাবে স্তরে স্তরে বা বলা যায় লেয়ার বাই লেয়ার কংক্রিট ঢেলে দেয়াল তৈরি করতে থাকে। ব্যাপারটা অনেকটা আমাদের অফিসের সাধারণ প্রিন্টারের মতোই। প্রিন্টার যেমন কাগজের ওপর কালি ফেলে, এই যন্ত্রটা মাটির ওপর কংক্রিট ফেলে একেবারে নিখুঁত কাঠামো দাঁড় করিয়ে দেয়। এখন যদি আমরা পুরনো পদ্ধতির সাথে এর তুলনা করি, পার্থক্যটা একেবারে দিন আর রাতের মতো। সাধারণ নিয়মে বাড়ি বানাতে যেখানে অনেক বেশি শ্রমিক লাগে, মাসের পর মাস সময় যায়, প্রচুর নির্মাণ সামগ্রী নষ্ট হয়, সেখানে 3D প্রিন্টিংয়ে সময় লাগে মাত্র কয়েক ঘন্টা। অপচয় একদম নেই বললেই চলে, আর পুরো প্রক্রিয়াটাই চলে স্বয়ংক্রিয়ভাবে। এটা অনেকটা চিঠির যুগে বসে হঠাৎ করে ইমেল পাঠানোর মতো একটা ব্যাপার। তো এখন প্রশ্ন হলো, মাঠে নেমে এই যুগান্তকারী কাজগুলো করছে কারা? এই বিপ্লবের অন্যতম পথিকৃৎ হচ্ছে 14 ট্রিজ। চলুন তাদের কাজগুলো একটু দেখা যাক। 14 ট্রিজের কাজের পরিধি দেখলে আপনি সত্যি চমকে যাবেন। মালাউই এবং কেনিয়াতে তারা একেবারে পুরোদমে কাজ করছে। তাদের তৈরি একটা বাড়ির দেয়াল প্রিন্ট হতে সময় লাগে 12 ঘন্টারও কম। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? খরচ রাখা সম্ভব হচ্ছে $10,000-এরও নিচে। এখানেই কিন্তু শেষ নয়। মালাউইয়ের রাজধানী লিলঙ্গোতে তারা আস্ত একটা স্কুলও প্রিন্ট করে ফেলেছে। একটা প্রযুক্তি আসলে কি করতে পারে, এটা তার একটা দারুণ উদাহরণ। আর পরিবেশের দিকটাও একবার ভেবে দেখুন। 3D প্রিন্টিং পদ্ধতিতে সাধারণ নির্মাণ পদ্ধতির তুলনায় প্রায় 70% পর্যন্ত কম কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। মানে এটা শুধু দ্রুত আর সস্তাই না, বরং আমাদের এই পৃথিবীর ভবিষ্যতের জন্য অনেক বেশি পরিবেশ বান্ধব একটা সমাধান। তবে মজার ব্যাপার হলো, এই ঘটনা শুধু আফ্রিকার গণ্ডিতে আর আটকেনি। এর পেছনে তৈরি হচ্ছে আরও বড় একটা গল্প। নীরবে ঘটে যাচ্ছে একটা বৈশ্বিক আবাসন বিপ্লব। এই যেমন ধরুন, মেক্সিকোতে এরই মধ্যে তৈরি হয়ে গেছে বিশ্বের প্রথম 3D প্রিন্টেড পাড়া। আবার আমাদের প্রতিবেশী দেশ ভারতের চেন্নাইতে মাত্র 5 দিনে আস্ত একটা বাড়ি তৈরি করা হয়েছে এই প্রযুক্তিতে। আর যুক্তরাষ্ট্র বা ইউরোপের মতো উন্নত দেশগুলোতে এটা ব্যবহার করা হচ্ছে গৃহহীনদের আশ্রয়কেন্দ্র বানাতে এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পর দ্রুত পুনর্বাসনের কাজে। গ্লোবাল এই চিত্রটা তো আমরা দেখলাম। এবার আসুন লেন্সটা আমাদের নিজেদের দিকে ঘোরানো যাক। বাংলাদেশের জন্য এই প্রযুক্তির আসলে অর্থ কী? আফ্রিকার ওই মেগা সিটিগুলোর মতোই আমাদের ঢাকা শহরও অত্যন্ত দ্রুত নগরায়নের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ একটু ভালো সুযোগের আশায় ঢাকায় আসছেন। ফলে পাল্লা দিয়ে বাড়ছে বস্তি, অসহনীয় যানজট আর আকাশছোঁয়া বাড়ি ভাড়া। এই বাস্তবতা বারবার আমাদের মনে করিয়ে দেয় যে আবাসন সংকটের এই বিশাল চ্যালেঞ্জের মুখে আমরাও কিন্তু দাঁড়িয়ে আছি। এর পাশাপাশি রয়েছে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ একটা হুমকি। প্রতি বছর ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন আর লবণাক্ততার কারণে হাজার হাজার মানুষ তাদের শেষ সম্বলটুকু হারিয়ে একেবারে পথে বসে যায়। কোনো প্রাকৃতিক দুর্যোগের পর যত দ্রুত সম্ভব
টেকসই এবং সহনশীল ঘরবাড়ি তৈরি করা বাংলাদেশের জন্য এখন সময়ের সবচেয়ে বড় দাবি। আর ঠিক এখানেই 3D প্রিন্টিংয়ের মতো দ্রুতগতির প্রযুক্তি সত্যিকারের একটা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। কিন্তু সবকিছুরই তো একটা উল্টো পিঠ থাকে, একটা রিয়ালিটি চেক দরকার, তাই না? এই প্রযুক্তি বাংলাদেশে আনার ক্ষেত্রে আমাদের সামনে আসলে বাধাগুলো কি কি? প্রথমত, এই প্রযুক্তির শুরুর দিকের খরচ বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেক বেশি। দ্বিতীয়ত, এই বিশাল যন্ত্রগুলো চালানোর মতো দক্ষ জনবল আমাদের এখনও নেই। তৃতীয় এবং সবচেয়ে বড় চিন্তার জায়গাটা হলো আমাদের দেশের বিশাল শ্রমবাজার। কনস্ট্রাকশন সেক্টরে আমাদের লাখ লাখ মানুষ কাজ করে। প্রযুক্তির কারণে তাদের কাজ হারানোর একটা ভয় তৈরি হতে পারে। এছাড়া আমাদের ন্যাশনাল বিল্ডিং কোডের অনুমোদন পাওয়া বা অতিরিক্ত আর্দ্র জলবায়ুর সাথে এই বিশেষ কংক্রিট কতটা টিকবে, সেগুলোও বেশ বড় পরীক্ষার বিষয়। তবুও উদ্ভাবন তো আর থেমে থাকে না। আজ যেটাকে চ্যালেঞ্জ মনে হচ্ছে, কাল হয়তো খুব সহজেই তার সমাধান বেরিয়ে আসবে। আগামী 10 থেকে 20 বছরের কথা যদি আমরা চিন্তা করি, হয়তো আমরা দেখতে পাবো অসাধারণ সব 3D প্রিন্টেড স্মার্ট ভিলেজ। আমাদের উপকূলীয় অঞ্চলে হয়তো গড়ে উঠবে জলবায়ু সহনশীল টেকসই সব বাড়ি, যেগুলো বড় বড় ঝড় বা জলোচ্ছ্বাসেও বুক ফুলে টিকে থাকবে। সঠিকভাবে যদি আমরা এর ব্যবহার করতে পারি, এটা আমাদের দারিদ্র্য কমানোর অন্যতম বড় একটা হাতিয়ার হতে পারে। শেষ পর্যন্ত তাই প্রশ্ন একটাই, আমরা কি এই আসন্ন পরিবর্তনের জন্য প্রস্তুত? এই পরিবর্তন হয়তো আজ আমাদের কাছে ছোট বা দূরের কিছু মনে হচ্ছে, কিন্তু আগামী দিনে আমাদের পুরো অবকাঠামোর রূপরেখায় হয়তো এটা বদলে দেবে। তাই সময় থাকতে এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করলে সেটা আমাদের জন্য বিশাল এক সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। আজ এ পর্যন্তই। ইনসাইট হাইওয়ের সঙ্গেই থাকুন, জটিল বিষয়গুলো বুঝুন একেবারে সহজভাবে।